বিছানায় শুয়ে বুকের একপাশে মোবাইলটা রেখে আমার প্রিয় লালন সঙ্গীত শুনছি। হঠাৎ গানটা বন্ধ হয়ে রিংটং বাজা শুরু করলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, কেমন আছেন বড় ভাই? হুম, ভালো। তুমি কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? হুম, ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, তুমি এক কাজ করো, আজকে তোমার খালার বাসায় এসে পড়ো। কালকে একসাথে পাত্রী দেখতে যাব। তাই নাকি? তা কার জন্য পাত্রী দেখবেন? তোমার খালাতো ভাই সজীবের জন্য। তাই নাকি? বিয়ে করতে রাজি হয়েছে? কেমনে সম্ভব? সম্ভব হয়েছে, আমি আছি না। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো, আসলেই কথা হবে। অবশ্যই আমি আসতেছি। সজীব ভাইয়ের জন্য পাত্রী দেখা হবে আর আমি সেখানে থাকবো না? এটা কেমনে হয়? আচ্ছা বড় ভাই, আমি 1 ঘন্টার মধ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, আসো তাহলে, ফোন রাখি, দেখে শুনে এসো। ঠিক আছে বড় ভাই। আমি চাঁদ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খালাতো বোন, সোনিয়া আপুর হাজবেন্ড। আমি তাকে বড় ভাই বলেই ডাকি। আর যার জন্য পাত্রী দেখা হবে সে হচ্ছে আমার খালাতো ভাই সজীব। প্রেম করে ছ্যাঁকা খাইছিল, তাই বিয়ে করতে চাইছিল না। এখন রাজি, হয়তো সোনিয়া আপুর হাজবেন্ড মানে বড় ভাই রাজি করাইছে। সে আমাদের চ্যালেঞ্জ করেছিল, সে রাজি করিয়াই ছাড়বে। বলতেই হবে লোকটার কথায় অনেক পাওয়ার আছে। তা না হলে সজীব ভাইয়ের মতো লোককেও বিয়েতে রাজি করাতে পারে। যাই হোক, এত সব ভাবার সময় নেই। তাড়াতাড়ি রেডি হয়ে খালার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। খালার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 7টা বেজে গেল। রাত অনেক মনে হচ্ছে, কিন্তু সময় দেখে মনে হচ্ছে রাত কেবল শুরু হলো। খালা খালুর সাথে কথা বলে সজীব ভাই রুমে গেলাম। গিয়ে দেখি সজীব ভাই, বড় ভাই আর সজীব ভাইয়ের চাচাতো ভাই সুমন ভাই কার্ড নিয়ে বসে আছে। আমাকে দেখা মাত্রই বড় ভাই বলল, কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কেন বড় ভাই, কি হয়েছে? এত তাড়াতাড়ি কেন? আরে কিছুই হয়নি, 29 খেলবো। দেখো না, কার্ড নিয়ে বসে আছি। ও আচ্ছা, আমি এখনই আসছি। আমি নতুন 29 খেলা শিখছি, বড় ভাই শিখাইছে। তাই খেলাটার প্রতি আমার একটু বেশি আগ্রহ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসার পরেই সজীব ভাই একটা খাবারের প্লেট আমার হাতে ধরিয়ে বলল, নে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি বললাম না, এখন খাবো না। কিন্তু বড় ভাই বলল, খেয়ে নাও, আজকে প্রায় সারা রাত 29 খেলবো, পরে আবার খাওয়ার সময় পাবে না। তাই তাড়াতাড়ি খেয়ে খেলা শুরু করলাম। রাত 12টা বাজে। আমার ঘুম ঘুম আসছে, তার উপর আবার কার্ড ভালো পড়তেছে না। আর কার্ড ভালো না পড়লে আমার এমনি খেলতে ইচ্ছে হয় না। তাই বললাম, রাত অনেক হয়েছে, আর খেলবো না। সজীব ভাইও সায় দিল। তারপর বড় ভাই বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। সকালে সজীব ভাইয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। কিরে, তুই যাবি না? যাবো তো। তাহলে রেডি হস না কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হ। এরই মাঝে বড় ভাই এসে বলল, না, তুমি এত অলস, আগে জানতাম না। 15 মিনিট অপেক্ষা করেন, আমি গোসল করে খেয়ে রেডি হচ্ছি। 15 মিনিটের জায়গায় 30 মিনিট লাগলো আমার রেডি হতে। এত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? তাড়াতাড়ি করতে গিয়ে পরে বুঝতে পারলাম প্যান্ট পরছি কিন্তু বেল্ট পরি নাই, যার ফলে একটু পরপর প্যান্টের সাথে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। 1 ঘন্টা পর সিএনজি থেকে নেমে প্যান্টটা একটু উপর দিকে টান দিয়ে উঠিয়ে পাত্রীর বাড়ি গেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পাত্রী দেখার পর্ব শুরু করলাম। পাত্রীর ঘুমটা সরানোর পরে দেখলাম অসম্ভব সুন্দর পাত্রী। আমাদের সকলের পাত্রী পছন্দ হয়েছে। মুরব্বীরা আগেই দেখা দেখি কাজ শেষ করেছে। আমরা 3জনই বাদ ছিলাম, তাই আজকে দেখে নিলাম। চাঁদ, পাত্রী কেমন দেখলে? ভাই আমার হেব্বি পছন্দ হয়েছে। সজীব ভাই যদি বিয়ে না করে তাহলে আমি বিয়ে করব। কিন্তু তোমার সেই চান্স নাই। সজীবেরও পছন্দ হয়েছে, আর বিয়েটাও ফাইনাল করা হবে। তবে তোমার জন্য সুখবর আছে। তা ভাই, সুখবরটা কি? শুনলে না, তোমার ভাবির একটা ছোট বোন আছে, ওইটা তো তোমার জন্য। শুনলাম তো, কিন্তু দেখলাম না তো। যদি ভাবির মতো সুন্দর না হয়? দেখবা কেমন। মেয়েটি টাঙ্গাইল কুমুদিনী কলেজে ছাত্রী নিবাসে থাকে, তার টেস্ট পরীক্ষা চলতেছে, তাই আসতে পারেনি। আর তোমার ভাবি যেহেতু সুন্দর, তার ছোট বোনও সুন্দর হবে। এটা আপনার ভুল ধারণা। যদি বড় মেয়েটি মায়ের মতো আর ছোট মেয়েটি বাবার মতো হয় তাহলে কেমন হবে? তুমিও দেখছি দার্শনিকদের মতো যুক্তি দেখাচ্ছ। আচ্ছা, যাই হোক, এটা পরে দেখা যাবে। হুম, আপনি ঠিক বলেছেন, ওইটা পরে দেখা যাবে। তার কিছুদিন পরে সজীব ভাইয়ের বিয়ের দিন তারিখ পড়ল। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ সময়। বিয়ের বরযাত্রী হিসেবে রওনা দিচ্ছি। সজীব ভাইয়ের মূল টার্গেট ভাবিরে আনা, আর আমার মূল টার্গেট ভাবির বোনকে দেখা। এসব ভাবতেছি আর একা একাই হাসতেছি। অবশেষে বিয়ে বাড়িতে এসে পড়লাম। বাহ, কি সুন্দর করে বিয়ের গেট সাজিয়েছে। গেটের কাছে সব সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে। আসলে ময়দা মাখানোর যুগ তো, তাছাড়া বিউটি পার্লারের সহযোগিতায় সব মেয়েদের নায়িকা নায়িকা লাগে।
হঠাৎ করে এই নায়িকাদের মাঝে অসম্ভব সুন্দরী এক পরী এসে বলতেছে, এই 10,000 টাকার 1 পয়সাও কম কেউ গেট ছাড়বি না। আমি তো সুন্দরী ওই পরীটাকে দেখাই ব্যস্ত। এরই মধ্যে বড় ভাই আমাকে ফিসফিসিয়ে বলল, এদেরকে সামলাও তো দেখি, কি রকম বুদ্ধি তোমার। আমি বড় ভাইকে বললাম, আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে। আচ্ছা আপনাদের কত টাকা দিতে হবে? পরীটি বলতে লাগলো, কেন শুনতে পাননি? 10,000 টাকা। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ তো আস্ত এক ডাকাতনি। পরীর দেশে ডাকাতি করে, এখন মানব সাম্রাজ্যে এসে ডাকাতি করতে যাচ্ছে। আমি বললাম, কিছু কম নেওয়া যায় না? পরীটি বলল, না, 1 টাকাও কম নেওয়া যাবে না। তাহলে আর কি করার, একটা 50 টাকার বান্ডিল পরীর হাতে দিয়ে দিলাম। বাহ কি নরম হাত রে। ইচ্ছে ছিল আর কিছুক্ষণ ধরে রাখি, কিন্তু সব ইচ্ছাই পূরণ করতে নেই, তাই হাতটি ছেড়ে দিয়ে বললাম, এখন গেট ছাড়েন। পরী বলল, না, আগে টাকা গুনে নেই তারপর। কিন্তু ওই পাশ থেকে এক চাচা এসে বলল, হইছে, এখন গেট ছেড়ে দে তোরা। মেহমানরা অনেক পথ পাড়ি দিয়ে আইছে, ওনাদেরকে একটু বিশ্রাম নিতে দে। এই মাত্র 5,000 টাকা দিচ্ছে, এটা হবে না। এভাবে মৃদু আন্দোলন শুরু হলো, কিন্তু ততক্ষণে আমরা বাড়ির ভিতরে এসে পড়েছি। আমি আবার পরীটার কাছে গিয়ে বললাম, এভাবে আন্দোলন করলে হবে না তো, 1952 সালের আন্দোলনের মতো করতে হবে, 5-7 জনকে মরতে হবে। ও সরি, এখানে মরা যাবে না, তো প্রেমে পড়া যাবে, তাই প্রেমে পড়তে হবে, তবেই তো আপনাদের আন্দোলন সফলতা পাবে। এই বলে আমি চলে আসলাম। পিছনে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, আর রাগে শুধু কটমট করতেছে। পারলে আমাকে আস্ত গিলে ফেলবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, বিয়ে বাড়িতে ভালোই মজা করা যাবে। তবে পরীটি যদি ভাবির বোন হতো তাহলে আরো মজা করা যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অনেকক্ষণ যাবৎ বসে আছি, তবুও ভাবির বোনকে দেখা হলো না। অবশেষে বড় ভাইকে বললাম, চলেন বড় ভাই, ভাবিকে একটু দেখে আসি, আর এর সাথে ভাবির বোনদের সাথেও পরিচিত হয়ে আসি। ও, তোমার তো আবার ভাবির বোনকে দেখা অতি জরুরি, তাই না? আচ্ছা চলো, যাই দেখি পরিচিত হওয়া যায় কিনা। আপনি যে কি বলেন না। ভাবিকে দেখতে গেলাম, সেখানেও যে পরীকে দেখা যাচ্ছে। আমরা যাওয়া মাত্রই পরীটি বলে উঠল, এখানে আপনারা কেন? না, এমনি আসলাম আপনাদের সাথে দেখা করতে, আর তাছাড়া আপনাদের সাথে পরিচিত হতে আসছি। ও, তাই বুঝি। আমি সজীব ভাইয়ের একমাত্র খালাতো ভাই, আর উনি হচ্ছে আমার আর সজীব ভাইয়ের একমাত্র দোলা ভাই। ও, আমি নীলা, আপনাদের ভাবির একমাত্র বোন। আর এরা হচ্ছে আমাদের পিচ্চি চাচাতো বোন। আমার মন তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিতেছে, কিন্তু তা প্রকাশ না করে ভাবির কয়েকটা পিক তুললাম। ইচ্ছে ছিল ভাবির বোনেরও পিক তুলবো, কিন্তু ভাবির বোন খুবই শেয়ানা, ভাবির সাথে দাঁড়ালো না, আর আমার পিক তোলাও হলো না। তারপর ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে এলাম, এবং বড় ভাই দেখি বলতেছে, কি বলছিলাম না, তোমার ভাবির বোন তোমার ভাবির থেকে সুন্দর হবে। কি তাই হলো তো? তা তো হলো, কিন্তু বড় ভাই মেয়েটির সাথে আমি প্রেম করতে চাই, এবং অবশেষে বিয়েও করতে চাই। আপনি কিন্তু হেল্প করবেন। তা তো করা যাবে, কিন্তু মেয়েটা যদি কারোর সাথে প্রেম করে, সুন্দরী মেয়ে তো বলা যায় না। তাই তো ভাই, এটা তো আমি ভাবিনি। তবে যাই বলো, মেয়েটিকে দেখে মনে হয় না প্রেম করে। তাছাড়া আমার মন বলছে মেয়েটি প্রেম করে না। তাই যেন হয় বড় ভাই, আপনার কথা যেন বরাবরের মতো সত্যি হয়। অবশেষে বিয়ে পড়ানো শেষ হওয়ার পর ভাবিকে নিয়ে চলে যাওয়ার সময় ভাবি আর ভাবির বোনের কান্না দেখে আমার চোখেও প্রায় পানি এসে পড়েছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে বড় ভাইকে বললাম, বড় ভাই, ভাবিকে সজীব ভাই নিয়ে যাচ্ছে, আমি না হয় ভাবির বোন সাথীকে নিয়ে যাই। আরে এত ব্যস্ত হয়েছো কেন? বললাম না তোমার ব্যবস্থা করব, আমি আছি না, বিশ্বাস রাখো আমার উপর। তা তো রাখছি। কথাটি বলেই গাড়িতে উঠলাম। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠলো। আমি গাড়ি থেকে নীরাকে দেখতে থাকলাম, তার অশ্রুসিক্ত চোখগুলো গাড়ি ছেড়ে দিছে। আস্তে আস্তে চলে যাচ্ছে, এক পর্যায়ে নীলাকে আর দেখা যাচ্ছে না। তাই সামনের দিকে ঘুরে বসলাম, আর ভাবতে লাগলাম কিভাবে নীলার সম্পর্কে বিস্তারিত জানতে পারি। হঠাৎ ভাবির কথা মনে হলো। একমাত্র ভাবির কাছে সব জানতে পারবো, কিন্তু ভাবিকে কথাটি বলবো কিভাবে? একটা উপায় বের করতে হবে, আর সকালেই ভাবির সাথে ফ্রি হতে হবে। এসব ভাবতে ভাবতে দেখি খালাদের বাড়িতে এসে পড়েছি। সবাই নতুন বউকে বরণ করার জন্য অস্থির হয়ে রয়েছে। তাদের এই গমগমাগম অস্থিরতা দেখে আমার দু চোখ ক্লান্ত হয়ে গেছে। তাই কোনো দেরি না করে সজীব ভাইদের একটা এক্সট্রা রুমে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আরো 3 জন শুয়ে রয়েছে। মনে মনে ভাবতে থাকলাম, এগুলো আবার আসলো কখন? বিয়ে বাড়িতে এই একটাই সমস্যা, যেখানেই শুয়ে থাকার মতো একটু ফাঁকা জায়গা পাবে সেখানেই শুয়ে পড়বে। ভাগ্যিস এখন শীতকাল, গ্রীষ্মকাল হলে তো আমার গরমে দফা রফা অবস্থা হতো, কেননা আমি আবার গরম সহ্য করতে পারি না। অতঃপর আমি বিছানা থেকে উঠে ভাই ভাবিকে খুঁজতে লাগলাম। এ কি, ওরা তো এখনো ওঠেইনি। সজীব ভাইয়ের উপর কিছুটা রাগ হতে লাগলো। সে বিয়েই করতে চাইলো না, অথচ এখন বউকে ছাড়তেই চাচ্ছে না এবং নিজে উঠতেছে না। সবই কপাল, আর এরই নাম গোপাল। অবশেষে ভাবির দেখা মিলল, কিন্তু এ কি,
সব মহিলারাই তো দেখি ভাবির সাথে বিভিন্ন কথা বলছে, সেখানে আমি গিয়ে কিভাবে ভাবির সাথে ফ্রি হব? সজীব ভাইও দেখি বের হয়ে আসলো। আমি কাছে গিয়ে বললাম, ভাই সুস্থ আছেন তো? ভাই আমার মোনালিসার মতো মুচকি হাসি দিয়ে বাথরুমে গেল। আমি নিশ্চিত এই হাসিটি যদি ভিঞ্চি দেখতো তাহলে ছেলেদের জন্য যেমন মোনালিসার পিক তৈরি করে গেছেন, ঠিক তেমনি মেয়েদের জন্য সজীব বা পিক তৈরি করত। আর মোনালিসার হাসির মতো সজীব বা হাসিও বিখ্যাত হয়ে যেত। যাই হোক, ভাবিকে এখন মোটামুটি ফ্রি দেখাচ্ছে, এখনই সুযোগ। হাই ভাবি, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তার রাত কেমন কাটলো? ভালো। ভাবি আমি কিন্তু আপনার দেবর হই, তাই কিন্তু আমাকে তুমি করে বলতে হবে, এটা যেন সবসময় মনে থাকে। আর এখন থেকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, আপনি মন খারাপ করে বসেছিলেন কেন বলেন তো? সত্যি বলতে কি, সবাইকে ছেড়ে এসেছে তো ওদের কথা মনে পড়ছে, বিশেষ করে ছোট বোনটার কথা। ও, আপনার ছোট বোন কি করে? সুন্দরবন কলেজে ইন্টারে পড়ে, ওখানে থেকে পড়াশোনা করে। কি বলছেন ভাবি? ওই কলেজে 90% মেয়েরাই তো কঠিনভাবে ছেলেদের সাথে প্রেম করে। করতে পারে, কিন্তু বাকি 10 ভাগ আছে না যারা প্রেম করে না, তাদের কাতারেই আমার বোন। আপনি অতটা নিশ্চিত হলেন কিভাবে? আমরা 2 বোন খুব ফ্রি, ও যেখানে যাই করুক না কেন আমাকে সব বলবে। আর ও কখনো বিয়ের আগে প্রেম করবে না, আর একটি কথা, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে। তাই নাকি? তাহলে ভালো। কিন্তু এরকম কঠিন শপথ করছে কেন যে বিয়ের আগে প্রেম করবে না? আমাদের এক বড় চাচাতো বোন ছিল, সে একটা ছেলের সাথে প্রেম করত, কিন্তু ছেলেটি আমার বড় চাচাতো বোনের সাথে প্রতারণা করেছিল। অবশেষে আমার সেই চাচাতো বোন আত্মহত্যা করে। তারপর থেকেই আমি এবং আমার ছোট বোন শপথ করি যে বিয়ের আগে কোনো প্রেম করব না, স্বামীর সাথে বিয়ের পর প্রেম করব। ও তাই? ওখানে ভাবির সাথে গল্প না করে এখানে একটু কাজ করো। তোমার ভাবির বাড়ির লোকগুলো এই কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। হ্যাঁ ভাই, আসতেছি। আচ্ছা ভাবি, যাই, পরে কথা হবে। আচ্ছা যাও। মুরব্বীরা রান্না করছে, আমি আর বড় ভাই তাদেরকে টুকটাক হেল্প করছি। তো এক পর্যায়ে বড় ভাইকে বললাম, বড় ভাই একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম? নীলা বলে প্রেম করবে না। ও, হয়তো কোনো ফ্রেন্ড আছে তাই তোমার সঙ্গে প্রেম করবে না। আরে তা নয়, নীলা কারোর সাথে প্রেম করে না এবং বিয়ের আগে কারোর সাথে প্রেম করবেও না। বিয়ের পর স্বামীর সাথেই নাকি প্রেম করবে। ও, এইটা তো ভালো খবর তোমার জন্য। তুমি তো ওকে বিয়েই করতে চাও। তা ঠিক, কিন্তু প্রেম করতে পারলে ভালো হতো। কেননা ফ্যামিলি থেকে যদি বিয়েতে রাজি না হয় তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করা যেত। কিন্তু প্রেম না করতে পারলে তো ও আমার সাথে পালাবে না। বাপ রে বাপ, এত চিন্তাবিদ। শোনো, এত চিন্তা করতে হবে না তোমার। তুমি শুধু নীলার সাথে বন্ধুত্ব তৈরি করবে, আর বাকিটুকু আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আপনার আশায় থাকবো। কেননা বর্তমানে তো কোনো কিছুই মামা, খালু, দোলা ভাই ছাড়া সম্ভব নয়। তাহলে আমার প্রেমী বা কেন বড় ভাই ছাড়া সম্ভব হবে? ঠিকই বলেছো। এখন একটু মনোযোগ দিয়ে কাজ করো। অতপর ভাবির বাড়ির লোকগুলো সবাই এসে পড়েছে। এ কি, নীলা কই? সে কি তাহলে আসেনি? ধ্যাত, কত প্ল্যানিং করলাম, সব বৃথা গেল। অবশেষে আমি বড় ভাই আর সুমন ভাই সজীব ভাইয়ের সাথে কুলদারা হিসেবে ভাবিদের সাথে চললাম। ভাবিদের বাসায় পৌঁছাতে রাত 8টা বেজে গেল। নীলাকে দেখলাম বোনকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। ভাবিও বোনকে জড়িয়ে কান্না করতেছে। এই কান্না হয়তো কষ্টের না, এই কান্না আনন্দের হবে। সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়লো জামাইবাবুকে নিয়ে। বড় ভাইও জামাইবাবুর সাথেই আছে, জোকের মতো। কেননা অনেকে জামাইবাবুকে বিপদে ফেলতে পারে, আর সেই বিপদটা তো বড় ভাইকে সামলাতে হবে। নীলাকে অনেকটা একা দেখতে পেলাম, তাই কাছে গিয়ে বললাম, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনি আমাদের আনতে গেলেন না কেন? আপনারা কি আমাকে যেতে বলছেন? আমাদেরও তো আপনি আসতে বলেননি, তাও আমরা দুবার আসলাম। সত্যি বলতে কি, আমি যেতাম, কিন্তু আমার ছোট চাচাতো বোন আছে না, ওরাও আমার সাথে যেতে চাচ্ছিল। এই শীতের মাঝে ওদের নিয়ে যাওয়া অনেকটা ভেজাল মনে হলো, তাই আর কি যাওয়া হয়নি। তো অসুবিধা নেই, অন্য একদিন যাব। তারপর কে যেন নীলা বলে ডাক দিল আর চলে গেল। আর আমাকে বলে গেল পরে কথা হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা একা একা মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। আমার মনে কৌতূহল জাগলো, তাই কাছে গিয়ে বললাম, আজকে আপনাকে অনেক খুশি মনে হচ্ছে, কারণটা জানতে পারি? কারণটা হচ্ছে এই ভিডিও, ধরেন দেখেন। আমি মোবাইলটা হাতে নিয়ে তো অবাক। আরে এটা তো যেদিন পাত্রী দেখতে আসছিলাম সেদিনকার ভিডিও। আমি কয়েকবার প্যান্ট নিয়ে টানাটানি করছি, সেটাও দেখি ভিডিও হয়েছে। সকাল সকাল এরকম ভাবে প্রিয়তমার সামনে আমার ইজ্জতের ফালুদা হবে, এটা তো কল্পনাও করতে পারিনি। আচ্ছা, এই ভিডিওটা হলো কিভাবে? আমার পিচ্চি চাচাতো বোনকে ভিডিও করতে বলেছিলাম, কেননা আমি আসতে পারিনি বলে, তাই। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই বড় ভাই ডাক দিল আমাকে।
তাই আমি বললাম, আচ্ছা এখন আমি আসি, পরে কথা হবে। তারপর আর কথা হয়নি। চোখে চোখ পড়লে মুচকি হাসি দিচ্ছে শুধু। এই হাসি যে আমাকে ওই ভিডিওর কথা মনে করিয়ে দেয়, আর আমি নিজেকে নিজেই গালি দিচ্ছি। কেন যে সেদিন তাড়াতাড়ি করতে গিয়ে বেল্ট ছাড়া প্যান্ট পরেছিলাম, আর তার খেসারত এখন আমার এরকম ভাবে দিতে হচ্ছে। দুপুরের খাবারের পর বসে আছি, হঠাৎ নীলা এসে বলতেছে, বেয়াই, পান খাবেন নাকি? আমি তো অবাক। নীলা এই প্রথম আমাকে বিয়াই বলল এবং পান খাওয়ার অফার দিল। কোনোদিন পান না খাওয়া সত্ত্বেও অফারটিতে রাজি হয়ে বললাম, আপনি যদি বানায়ে আইনা দেন তাহলে খাবো, বিয়ানের পান বলে কথা। তাই বুঝি বিয়ানের হাতের পান খাওয়ার এত ইচ্ছা? ইচ্ছাটা তো ছিলই, তাছাড়া আপনি নিজে যেহেতু খাওয়াতে চাচ্ছেন, তাই আপনার হাতের পান খেতে মনটা প্রবল বেগ ধারণ করেছে। ও তাই, তাহলে আমিও প্রবল বেগে আপনার জন্য একটা ঝাক্কাস পান নিয়ে আসি। কথাটি বলেই চলে গেল, আর আমি ভাবতে থাকলাম মেয়েটি গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং পাল্টায়। প্রথমে দেখে মনে হচ্ছিল যে মেয়েটি একটু চঞ্চলা হবে, কিন্তু পরে মেয়েটিকে আবার দেখে এবং ভাবির কথা শুনে মনে হলো না, মেয়েটি একটু শান্ত প্রকৃতির। আবার আজকের আচরণ দেখে মনে হচ্ছে চঞ্চল টাইপেরই হবে মেয়েটি। আমাকে একটু সতর্ক থাকতে হবে। মেয়েটির মতলবটা কি, আমাকে আজ পান খাওয়াতে চাচ্ছে, এসব ভাবতেছি। আর এরই মাঝে দেখি নীলা পান নিয়ে এসে পড়েছে। এই ধরেন পান। পানটা হাতে নিয়ে দেখলাম কি কি দিছে। না, সব ঠিক আছে, জর্দা, চুন, সুপারি সবই আছে। তাই পানটি মুখে পড়ে দিলাম। কিছুক্ষণ চিবানোর পর আমার কাছে মনে হচ্ছে সবকিছু যেন ঘুরতেছে। এ কি, নীলাও যেন আমার চারিপাশ দিয়ে ঘুরতেছে। তারপর কি হয়েছে বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম, দেখলাম ভাবি মাথায় পানি ঢালছে। সজীব ভাই এবং বড় ভাই আমাকে ধরে রাখছে। ভাবির আব্বা আম্মা পানি আনতেছে। আর নীলাকে দেখলাম আমার সামনে বরাবর কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওঠার জন্য চেষ্টা করলাম। ভাবি বলল, দাঁড়াও, মাথাটা মুছে দেই। মাথা মুছে দিয়ে একটা চেয়ারের কাছে নিয়ে বলল, এখানে বসে একটু রেস্ট নাও। আমি বসতেছিলাম, তখনই দেখলাম নীলা শয়তানি এক হাসি দিয়ে ওখান থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, ভাবি এত ভালো, আর ভাবির বোন এত দুষ্টু কেন? অবশ্যই দুষ্টু মেয়েরাই সহজে পটে যায়। তবে এভাবে চলতে থাকলে আমার দৃঢ় বিশ্বাস বিয়ের আগেই নীলার সাথে প্রেম করতে পারবো। এসব চিন্তা করছি, আর এরই মাঝে বড় ভাই আমার সামনে চেয়ারে বসলো। কি ব্যাপার, নীলার হাতের পান খেয়েই অজ্ঞান হয়ে গেলে? চুমু খাইলে তো তোমারে খুঁজাই পাওয়া যাইতো না। আরে বড় ভাই, আপনিও মজা নিচ্ছেন? আমি তো এর আগে কখনো পান খাইনি। তাছাড়া জর্দাটা একটু বেশি দিয়েছিল। ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু আমার ভাবনাটা মিথ্যে হয়ে গেল, আর আমি পড়ে গেলাম। বুঝতে পারছি। তো শোনো, প্রেম করতে গেলে এরকম ছোট ছোট কষ্ট করতেই হয়, আর তাছাড়াও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, বুঝছো? বুঝতে পারলাম। আমরা কথা বলতেছিলাম, আর এরই মাঝে দেখি নীলা সজীব ভাইকে নিয়ে এসে আমাদেরকে বলছে, চলেন আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। বড় ভাই বলল, খারাপ হবে না, চলো গ্রামটা একটু ঘুরে আসি। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তাটির দুপাশে সারি সারি লাগানো গাছ, আর দুপাশে অনেক বিস্তৃত এলাকা জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ রাস্তাটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ পছন্দের মানুষের সাথে উপভোগ করার সুযোগ পেয়ে মনটা খুশিতে বাকবাকুম করতেছে। বড় ভাই বলে উঠল, চলো সরিষা খেতে কয়েকটা ফটো তোলা যাক। আমিও তার কথায় সায় দিলাম। আমরা একসাথে সেলফি তুলতে চাইলাম, কিন্তু নীলা আসলো না। আমি আমাদের তিনজনের কয়েকটি ফটো তুললাম। অনেক আশা নিয়ে নীলাকে বললাম, আপনি একাই দাঁড়ান, আপনার একটা ফটো তুলি। আসলে আমি ফটো তুলি না, এমনকি কেউ যদি ফটো তুলতে বলে তাহলেও আমার অ্যালার্জি হয়। কথাটি শুনিয়া সজীব ভাই এবং বড় ভাই উভয়ই অট্ট হাসিতে মেতে উঠল। আমি বোকার মতো নীলার দিকে চেয়ে রইলাম। অবশেষে নিজেকে সামলিয়ে বললাম, তাই নাকি? তাহলে ফটো তোলার দরকার নাই। আমি মনে মনে নিজেকে নিজেই গালি দিচ্ছি, কেন যে ফটো তুলতে চাইলাম, আর নিজে নিজেই অপমানিত হলাম। যাই হোক, এই মেয়েকে কিছু বললে অনেক ভেবেচিন্তে বলতে হবে। সবাই এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতেছে, শুধু আমি ব্যতীত। কেননা মনে যদি শান্তি না থাকে, তাহলে স্বর্গে গিয়েও সুখ পাওয়া যায় না। অবশেষে সবাই চলে আসলাম। আমি রাতে শুয়ে শুয়ে ভাবতেছি, কালকে তো চলে যাব, কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে কথাই হলো না। তাহলে কবে মোবাইল নম্বর বা ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার নিব, আর কবেই বা প্রেম করব? সেই চিন্তায় আমার ঘুম আসতেছে না। কালকে সাহস করে মোবাইল নাম্বার চাবো নাকি? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। না, ফটো তুলতে গিয়ে একবার অপমানিত হয়েছি, আবার নাম্বার চাইতে গিয়ে যদি আবার অপমানিত হই। আর তাছাড়া সব ক্ষেত্রে শুধু সাহস দেখালেই সফলতা পাওয়া যায় না, বুদ্ধিরও প্রয়োজন হয়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না।
সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি সবাই কাজে ব্যস্ত। নীলাও দেখি অনেক কাজ করতেছে। মনে মনে ভাবলাম আজকে তো নীলার সাথে কথাই বলা যাবে না, তাই উদাস মনে চেয়ারে বসে আছি। কিছুক্ষণ পর পিছন থেকে কে যেন বলল, বেআই এর কি মন খারাপ? আমি পিছন দিকে তাকিয়ে দেখি নীলা। তারপর বললাম, না এমনি কেন যেন ভালো লাগতেছে না। ও আচ্ছা, আমি যাই, আমার অনেক কাজ করতে হবে। এটা বলেই নীলা চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সবাই রেডিও হয়েছে, আমিও রেডি হয়েছি বাড়িতে যাওয়ার জন্য। ভাবির মনটা খারাপ, তাদের পরিবার ছেড়ে চলে যাচ্ছে। আমার মনটাও খারাপ, নীলাকে ছেড়ে চলে যাচ্ছি বলে। নীলা আমার কাছে এসে বলল, বেআই আবার আসবেন কিন্তু। আমিও তাকে কিছু বলতে যাব, তার আগে সে সজীব ভাইদের কাছে গেল তাদের বিদায় জানাতে। আমি আর কিছু বললাম না, গাড়িতে উঠে পড়লাম। একে একে সবাই উঠে পড়ল। আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আমার চোখে একবার চোখ রেখেছিল, কিন্তু সেই চোখে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা বুঝতে পারলাম না। কি আর বলবো, এই কয়দিনে আমি যা বুঝলাম মেয়েটি আসলে অনেক রহস্যময়ী। কেননা একবার মনে হয় মেয়েটি আমার সাথে কথা বলতে ইচ্ছুক, এই কারণে নিজে থেকে অনেক সময় আমার সাথে কথা বলেছে। আবার মনে হয় আমার সাথে কথা বলতে তার কোনো আগ্রহ নেই। ধ্যাত, আমি মনে হয় ব্যর্থ হলাম। হতাশ মন নিয়ে সজীব ভাইদের বাড়ি পৌঁছালাম। সকালবেলায় খাওয়া দাওয়া করে বসে বসে ফেসবুক চালাচ্ছি, আর তখনই ভাবি এসে বলছে, কি করছো? এই একটু ফেসবুক চালাচ্ছি। তুমি ফেসবুক চালাও, তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাও না কেন? ও, আপনিও চালান নাকি? আচ্ছা, আপনার আইডির নাম বলেন। চাঁদের বুড়ি। কি নাম আর খুঁজে পাননি? ভাবি কিছু না বলে শুধু একটু মুচকি হাসলো। আমি রিকোয়েস্ট পাঠিয়ে ভাবির আইডি দেখতেছি। দেখলাম ভাবির প্রতিটি স্ট্যাটাসে ইয়া আক্তার নীলা নামের এআইডি ভালো ভালো কমেন্ট করছে, এবং প্রতিটি কমেন্টে আপু শব্দটি উল্লেখ করেছে। কেন যেন আমার মনে হইতেছিল এই আইডি নীলার আইডি হবে। নিশ্চিত হওয়ার জন্য ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, হিয়া আক্তার নীলা এটা কার আইডি? আপনার প্রতিটা স্ট্যাটাসে ভালো ভালো কমেন্ট করছে। ও, এটা আমার ছোট বোন নীলার আইডি। আমার মনে যেন আশার প্রদীপ জ্বলে উঠল, কিন্তু ভাবিকে তা বুঝতে না দিয়ে বললাম, ও। ভাবি আমার এখান থেকে চলে যাওয়ার পর আমি নীলাকে রিকোয়েস্ট পাঠালাম। তারপর বিকেলবেলায় সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের বাড়ি চলে আসলাম। রাতে ফেসবুকে ঢুকে দেখলাম অ্যাকসেপ্ট করে নাই। পরপর 3 দিন দেখলাম তাও অ্যাকসেপ্ট করে নাই। আমার খুব রাগ হলো, তাই এসএমএস করলাম, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, প্রেমপত্র পাঠাইনি যে এত ভাব ধরতে হবে। এসএমএসটি পাঠিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখলাম নীলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং একটা এসএমএসও দিছে। এসএমএসটি এরকমের ছিল, আসলে কি জানেন, আমি এখন পর্যন্ত কোনো ছেলের আইডি আমার কোনো ফেসবুক ফ্রেন্ড করিনি, এমনকি অপরিচিত কোনো মেয়েও ফ্রেন্ড লিস্টে নেই। তাই একটু দ্বিধায় আছিলাম। প্লিজ রাগ করেন না, আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করেছি। আমি কিছুই লিখলাম না, শুধু সিন করে রাখলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, যাক একটু রাগ দেখিয়ে কাজ হয়েছে। তারপর ফ্রেশ হয়ে আমি কলেজের দিকে রওনা হলাম। মনটা অনেক খুশি, যেন বিশ্ব জয় করে ফেলেছি। অবশ্যই আমি মনে করি একটা নারীর মন জয় করা বিশ্ব জয় করার চেয়ে কম নয়। পরক্ষণে ভাবতে থাকলাম, ও তো আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ড তো হয়নি। তাহলে আমার মন এত খুশি কেন? মন মুচকি হেসে আমাকে বলল, আরে বোকা, গার্লফ্রেন্ড হয়নি তো হয়ে যাবে, এত চিন্তা করিস কেন? আমি মনের সাথে সহমত প্রকাশ করে খুশি মনে কলেজে আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। রাতে ফেসবুকে লগ ইন করে নীলাকে খুঁজতে থাকলাম। হ্যাঁ, অনলাইনে দেখতে পাচ্ছি, কিন্তু এসএমএস দিব কিনা ভাবতেছি। আর এরই মাঝে দেখি একটা এসএমএস এসে পড়েছে। হ্যাঁ বেআই, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো। তারপর আমি তার মেসেজের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু মেসেজ দিচ্ছে না। তাই আমি নিজেই মেসেজ দিলাম, এখন কি করেন? কিন্তু কোনো রিপ্লাই আসে না। পরক্ষণে দেখতে পেলাম সে অনলাইনে নেই। মেয়েটার ওপর খুব রাগ হলো, কেননা কোনো কিছু না বলে অনলাইন থেকে চলে যাওয়ার কোনো মানে হলো? মেয়েটাকে বিয়ে করতে পারলে এর শাস্তি সুদে আসলে তখন দিব। পরের দিন সকালবেলা নীলাকে অনলাইনে দেখতে পেলাম, তাই মেসেজ দিলাম, গুড মর্নিং। সিন করেছে অথচ কোনো অ্যান্সার দিচ্ছে না। দীর্ঘ 3 মিনিট পর একটা এসএমএস দিল, গুড মর্নিং। এতক্ষণ পর? ও সরি, এক বান্ধবীর সাথে কলেজের বিষয়ে কথা বললাম। কেন, কলেজে কোনো সমস্যা হয়েছে? আরে না, আজকে কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু এত করে আজকের দিনটা থেকে যাওয়ার কথা বললো, তাই বাধ্য হয়ে থাকতে হলাম। আচ্ছা, শুনেছি আপনাদের বাসা নাকি খুলনা সিটিতেই? খুলনা নিরালা 27 নম্বর রোড। এখান থেকে আপনাদের কলেজে যেতে অটোতে 15 মিনিট সময় লাগে।
হালকা জ্যাম থাকা সত্ত্বেও। ও তাই, ভালো। অনেকক্ষণ হলো কোনো এসএমএস পাচ্ছি না। হ্যালো, আছেন কি? না, মেয়েটি আবার হুট করে চলে গেছে। মেয়েটির মনে হয় সাধারণ জ্ঞানটুকু নেই। হুট করে চলে যায়, তাই রাগে দুঃখে মোবাইলটা বিছানায় রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা ডাকতে আসলো। কলেজে যাবি না? না, আজকে কলেজে ক্লাস হবে না। ও তাহলে ভালোই হলো। তোর আব্বু তোকে মার্কেটে যেতে বলেছিল, কিন্তু আমি না করেছিলাম। তুই কলেজে যাবি বলে, তাহলে এখন নাস্তা করে যা। আমি মার্কেটে গিয়ে কি করব? আর তাছাড়া টাকা দিয়ে লোক রেখেছে, তারা কি করে? তোর আব্বুর সাথে যে লোকটা কাপড়ের দোকানে থাকে, সে বিয়ে করার জন্য ছুটি নিয়েছে। আর কসমেটিক্সের দোকানে 3 জনের মধ্যে একজনের মা নাকি খুব অসুস্থ, এ কারণে ছুটি নিয়েছে। জানিসই তো কসমেটিক্সের দোকানে কিরকম ভিড় পড়ে, 2 জন সামলাতে পারে না, তাই তোকে যেতে বলেছে। আমি তো কোনোটার দামই সঠিকভাবে জানি না। তোর কোনোটার দাম জানা লাগবে না, বাকি 2 জন আছে না, ওরাই দাম বলে দেবে। আচ্ছা, আমার কথা বলতে হচ্ছে কেন? তুই যাবি কিনা বল। আচ্ছা, যাচ্ছি তো। রাগ করো কেন? মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না, তাহলেই কঠিন প্রবলেম। আমাদের সংসারে মা যা বলবে তাই হবে। তাই আর কি, মা মার্কেটে যেতে বলেছে, যেতে হবেই। কেন যে কলেজে যাওয়া নিয়ে মিথ্যে বললাম, মিথ্যে বলার শাস্তি সাথে সাথেই পাচ্ছি। তাই একগাদা দুঃখ নিয়ে মার্কেটে যাচ্ছি। আর ভাবছি যখন দুঃখ আসে তখন চারদিক থেকেই আসে, যেন দুঃখগুলো প্রতিযোগিতায় মেতে ওঠে। কে কত কষ্ট দিতে পারে দেখি, তোরা কে কত কষ্ট দিতে পারিস। তারপর যে জয়ী হবে তাকে আমি মেডেল দিব। এসব ভাবতে ভাবতে দোকানের সামনে এসে পড়েছি। সোলাইমান ভাই আমাকে দেখেই বলল, কি ভাই, দোকানে আসতে মন চায় না? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আরে না ভাই, সামনে পরীক্ষা, তাই একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও তাই, আসেন দোকানের ভিতরে এসে বসেন। একটা চেয়ার দেখিয়ে বলল। বসেন এখানে। তারপর আবার কাস্টমারদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লেন। সোলাইমান ভাই আমাদের এই কসমেটিক্স দোকানের অনেক পুরাতন কর্মচারী। অনেক ছোট থেকেই এই দোকানে কাজ করত। অনেক মজার লোক, কাস্টমারদের সাথে এত মজা করে কথা বলে যে কাস্টমাররা জিনিস কিনতে বাধ্য হয়। আমি তাদের ব্যস্ততা অনুভব করতেছি, ভালোই লাগছে। তো হঠাৎ করেই কেন জানি নীলার কথা মনে পড়ল, তাই আর দেরি না করে ফেসবুকে ঢুকলাম। কিন্তু ফেসবুকে পেলাম না। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর একটা এসএমএস পেলাম। এ কি, নীলাই তো এসএমএস করেছে। এসএমএস এ লেখা, কিছু না আপনি। আমি ভাবতে লাগলাম এইটা কি এসএমএস করলো। পরক্ষণে মনে পড়ল সকালে বলেছিলাম আপনি কি করেন, সেটার উত্তর এখন দিয়েছে। আমি না হেসে পারলাম না। সকালে প্রশ্ন করলে বিকালে উত্তর পাওয়া যায়। আমিও একটা এসএমএস করলাম, এই দোকানে বসে আছি। কিসের দোকান? কসমেটিক্সের দোকান। ও, ওখানে কি করেন? এই কিছু না, আমাদের দোকানে বসে আছি। আপনাদের না কাপড়ের দোকান? একটা কাপড়ের দোকান আর একটা কসমেটিক্সের দোকান। ও ভালো। আপনি না অনেক মজার লোক। কেন, আমি আবার কি করলাম? আপনাকে সকালে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর বিকালে দেন। হা হা হা। এত হাইসেন না, মুখের ভেতর মাছি ঢুকবে। না, ঢুকবে না। আপনার মতো সুন্দরী বিয়ানের সাথে কথা বলার সময় কোনো মশা মাছি আমাকে ডিস্টার্ব করে না। ও তাই বুঝি। আচ্ছা, এখন কি করেন? আপেল খাচ্ছি, খাবেন? যদি দেন তাহলে অবশ্যই খাবো। আচ্ছা, আমি মনে মনে দিলাম। ও, অ্যাপেলটি তো অনেক মিষ্টি। অবশ্যই মিষ্টি মানুষের ছোঁয়া পেলে সবই মিষ্টি হয়ে যায়। তাই আমি বুঝি মিষ্টি মানুষ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, প্লিজ রাখবেন? যদি রাখার মতো হয় তাহলে রাখবো, আপনি বলতে পারেন। ফেসবুক থেকে চলে যাওয়ার সময় আমাকে একটু জানিয়ে চলে যাবেন প্লিজ। ও এই কথা, আপনি না সহজ কথাকে এত ভনিতা করে বলেন যেন না জানি কোনো কঠিন কথা বলবেন। আসলে আমি এরকমই, সহজ কথাকে কঠিন করে এবং কঠিন কথাকে সহজ করে বলি। কবে যেন আপনাকে অনেক কঠিন কথা এত সহজ করে বলবো যে আপনি জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন। হা হা হা। এই যে মিস্টার, আমি আপনার মতো নই যে কিনা পান খেয়েই জ্ঞান হারিয়ে ফেলে। নিজের ফাঁদে নিজেই ধরা পড়লাম। আচ্ছা, আপনি কিন্তু আমার কথা রাখবেন কিনা সেটা বলেননি। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে ফেসবুক থেকে চলে যাওয়ার সময় সুন্দর করে বিদায় জানিয়ে তারপর চলে যাব, ঠিক আছে? ঠিক আছে। বিআই সাহেব ভালো থাকবেন, পরে কথা হবে, এখন বাই। দাঁড়ান, একটু কথা আছে। কি কথা বলেন বেআই, শুনি। রাতে ফেসবুকে আসবেন তো? ও সরি বেআই, রাতে আসতে পারবো না। এমনকি আগামীকাল সারা দিনেও ফেসবুকে আসতে পারবো না। একেবারে আগামীকাল রাতে ফেসবুকে আসবো। কেন এত লম্বা বিদায় কেন? আগামীকাল কলেজের হোস্টেলে উঠবো, তো রাতে সব গুছিয়ে রাখতে হবে। এবং আজকে রাত জাগা যাবে না, কেননা সকালে উঠতে হবে।
আর সকালে রওনা দিলে দুপুরে হোস্টেলে পৌঁছাতে পারবো। তারপর আমাকে একটু ঘুমাতে হবে, কেননা জার্নি করলে প্রচুর ঘুম পায়। সো আপনার সাথে একেবারে আগামীকাল রাতে কথা হবে, যদি বেঁচে থাকি। ও তাহলে আর কি করার। আচ্ছা, ভালো থাকবেন, বাই। ওকে, আপনিও ভালো থাকবেন, বাই। আমার লাস্ট এসএমএসটি সিন না করে চলে গেল। মেয়েটি কেমন জানি, বুঝলাম না, যেন তারা লেগেই থাকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সোলাইমান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। আজকে রাতে ফেসবুকে ঢোকার কোনো ইচ্ছা নেই, কেননা যেখানে নীলা নেই সেখানে আমিও নেই, তাই আগেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। আজকের দিনটা যেন অনেক লম্বা, ফুরাতে চাচ্ছে না। আমি যে রাতের জন্য অপেক্ষা করছি সেটা তো আর রাত জানে না, তাই রাতের এত অবহেলা। আসলে অপেক্ষা করা যে কতটা বিরক্তিকর, নীলার প্রেমে না পড়লে হয়তো বুঝতেই পারতাম না। অবশেষে যেন রাতের আগমন হলো। আমি সন্ধ্যা রাতেই ফেসবুকে ঢুকে আছি আর প্রতীক্ষা করতেছি নীলার আগমনের জন্য। নীলা এসেছে, কিন্তু কোনো এসএমএস দিচ্ছে না, তাই আমি আগে এসএমএস দিলাম। হাই, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কি করেন? শুয়ে আছে। আপনি কি করেন? এখনই শুয়ে পড়েছেন? ভালো। আর আমরা মিষ্টি পান খাচ্ছি। হোস্টেলে পান পেলেন কোথায়? হোস্টেলে সবই পাওয়া যায়, বুঝলেন? বুঝলাম। তা একাই খাবেন, আমাকে দিবেন না? না, আপনাকে দিবও না, কেননা আপনি পান খাইতে পারেন না, জ্ঞান হারিয়ে ফেলেন। না, এখন খাইতে পারবো। আচ্ছা জানেন, ওই দিনের ঘটনা নিয়ে একটা গান বানাইছি। তাই নাকি? প্লিজ আমাকে শোনান। শোনাবো কিভাবে? আপনি তো মোবাইল নাম্বার দেননি, আর তাছাড়া মেসেঞ্জারে ফোন দিলে রিসিভ করেন না তো। আসলে ফোনে কথা বললে বান্ধবীরা অনেক ফাজলামি করে, তাই আর কি ফোনের চেয়ে এসএমএস ভালো। আপনি গানটির প্রথম 2 লাইন এসএমএস পাঠিয়ে দেন। মনে মনে ভাবতে লাগলাম, ধ্যাত, নাম্বার নেওয়ার একটা প্ল্যান করছিলাম, তাও ব্যর্থ হলাম। কি হলো, আছেন নাকি? আছি তো। তাহলে গানটি লিখেন না কেন? দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে। কি পান খাওয়াইল রে বিয়ান, গড়িয়া পড়িয়া যায়, এখনো না মোর কাটিল না ঘোর, বিয়ানের প্রেমের নেশায়। কিছুটা ভয় নিয়ে এসএমএসটি পাঠিয়ে দিলাম। এটা কি আর প্রেমের নেশা মানে? আরে রাগ করছেন কেন? এটা তো একটা গান। আর তাছাড়া আমার একটু লিখতে ভুল হয়েছে, ওখানে প্রেমের নেশা না হয়ে হবে পানের নেশা। ও তাই বলেন? অনেক সাহস জাগিয়ে বললাম। আচ্ছা, এতে রাগের কি আছে? আমরা কি প্রেম করতে পারি না? আর প্রেম করলে অসুবিধা কোথায়? অনেক অসুবিধা। আমি বিয়ের আগে কোনো প্রেমে বিশ্বাসী নই, আর আমি আপনাকে ভালো একটা বন্ধু ভাবি, এর বেশি কিছু নয়। আরে আমি তো আপনার সাথে একটু ফান করলাম, আপনার সাথেই তো একটু ফান করবো, তাই না? তা ঠিক। আচ্ছা, ভালো থাকবেন, পরে কথা হবে, বাই। ওকে, বাই। তারপর আর কি, ঘুমিয়ে পড়লাম। সকালে ফেসবুকে ঢুকেই দেখলাম নীলা গুড মর্নিং জানিয়েছে, আমিও গুড মর্নিং জানালাম। কিছু সময় পর, বিআই সাহেব কেমন আছেন গো? এসএমএসটি দেখে আমার মনটা আবার খুশিতে ভরে গেল, তাই বললাম, ভালো। আপনি কেমন আছেন গো? তারপর শুরু হলো আমাদের অনেক কথা। এরপর ভাবে আমরা প্রতিদিন রাত 7টা থেকে কথা বলা শুরু করতাম, 9টা বা 9:30 পর্যন্ত। তারপর আবার সকালে 1 ঘন্টা কথা বলতাম। এটা যেন আমাদের প্রতিদিনকার রুটিন হয়ে গেল। অবশ্যই কথাগুলো বলতাম উভয় বন্ধু হিসেবে, এবং হালকা রোমান্টিক হতো বেয়াই হিসেবে। ভালোই চলতেছিল দিনগুলি। হঠাৎ করে একদিন আমার মা সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। তারপর সাথে সাথে তাকে হসপিটালে নেই। সেই দিন সারা রাত হসপিটালে ছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমার মা সুস্থ হয়, কিন্তু ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো তো আছেই। মা যখন আমাকে বলে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে, তখন আমার এতটা কান্না পায়। তারপর আবার রাগও করি আর বলি, তুমি এরকম কথা বলো কেন? বাংলাদেশে অধিকাংশ লোকই এখন ডায়াবেটিস, হাই প্রেশারের মতো প্রবলেমে ভুগতেছে। এটা কন্ট্রোল করতে পারলেই হলো। বেশি চিন্তা করবা না, আর প্রতিদিন ব্যায়াম করবা, তাহলে ঠিক হবে। মা তখন একটু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মায়ের হাসি মুখখানা দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যা রাতে বিছানায় শুয়ে ফেসবুকে ঢোকার সাথে সাথেই টুনটুন করে বেজে উঠল। দেখি নীলা এসএমএস করেছে, হাই। তারপর আবার একটি দিয়েছে। আপনি ফেসবুকে আসেন না কেন? কিন্তু এসএমএস গুলো ছিল 2 দিন আগের রাত্রে। তারপর নীলা ফেসবুকে আসেনি, তাই আমি তাড়াতাড়ি লিখলাম যে মা অসুস্থ ছিল, তাই আমি 2 দিন ফেসবুকে আসতে পারিনি। সরি ফর দিস, প্লিজ পার্ডন মি। তোমাকে অন্তত জানানো দরকার ছিল। এসএমএসটি পাঠানোর 1 দিন পর দেখি নীলা ফেসবুকে এসেছে এবং আমাকে এসএমএসও করেছে। ইটস ওকে। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। আপনি আর আমাকে এসএমএস করবেন না।
আর আপনি এসএমএস করলেও আমার কোনো অ্যান্সার পাবেন না। কিন্তু কেন? আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে প্লিজ মাফ করে দেন। আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। না, আপনি আমাকে কোনো কষ্ট দেননি, কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার এবং আপনার উভয়ের জন্যই ভালো। প্লিজ আর কিছু জানতে চাবেন না। ভালো থাকবেন, বাই। সত্যি বলতে কি জানেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি সেদিন রাগ করলেন, তাই আমি আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাইলাম। কেননা আপনার সাথে কথা বলতে পারবো বলে, কিন্তু বন্ধু হয়েও রইলেন না। ঠিক আছে, ভালো থাকবেন। লোকে একটা কথা বলে, মদ খা, গাঁজা খা, তবু প্রেম করিস না। কথাটি আমার জন্য উপদেশমূলক ছিল, কিন্তু আমি তা পালন করতে পারিনি। এখন থেকে তাই করব, মদ খাবো, গাঁজা খাবো, তাও কোনো প্রেম করব না, এমনকি বিয়েও করব না। আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আর কোনোদিন আপনাকে এসএমএস করব না। এসএমএসটি পাঠিয়ে ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এমনকি ফেসবুক, ইন্টারনেটের মতো সফটওয়্যার ছিল সব ডিলিট করে দিলাম। একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভালোই ঘুম হয়েছিল। 11টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। মা অনেকবার ডাকতে এসেছিল। আমি ঘুম থেকে ওঠার পর মা এক প্রকার দৌড়ে চলে আসলো। কি হয়েছে বাপ তোর? না, কিছুই হয়নি। তাহলে এতক্ষণ ঘুমিয়েছিলি? আগে তো কখনো এত ঘুম আসনি। এমনি রাত জেগে পড়েছি, তাই উঠতে দেরি হয়েছে। তারপর মা আর কিছু বলল না। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। ওদের সাথে আড্ডা দিতে গিয়েছি বলে ওরা অনেকটাই অবাক, কেননা ওদের সাথে অনেকদিন ধরে আড্ডা দেই না। ওদের মাঝে যাওয়ার পর দেখলাম এক বন্ধু সিগারেট খাচ্ছে। আমি বললাম, সিগারেটটা দে তো। সবাই অবাক। সিগারেট হাতে নিয়ে একটা টান দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই কি, সবাই দেখে আমার দিকে অনেক আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। জাতিসংঘ যদি ওদের দেখতে পারতো তাহলে পৃথিবীতে প্রথম আশ্চর্যজনক জিনিস হিসেবে আমি উপাধি পেতাম। যাই হোক, সিগারেটটা প্রথম টান দেওয়ার সাথে সাথে কাশতে কাশতে বুকের ব্যথা শুরু হলো। মনের ব্যথা দূর করতে গিয়ে আমি তো বুকের ব্যথা বাড়িয়ে ফেললাম। ওরা সবাই জানতে চাইলো আমার কি হয়েছে। সব কথা খুলে বললাম। আর কি ওদেরকে বললাম, দোস্ত, সিগারেটে আমার দুঃখ যাবে না, মদের ব্যবস্থা কর। ওরা অনেকেই অনেক উপদেশ দিতে চাইলো, কিন্তু আমার এক কথা, মদ খাবো। অবশেষে ওরা রাজি হলো, কিন্তু সন্ধ্যায়। তাই সারা দিন ওদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় মিন্টুর চায়ের দোকানে গেলাম। ওখানে গোপনে মদ বিক্রি করে, তাই ওখান থেকে আমার এক বন্ধু গোপনে মদ কিনে নিয়ে আসলো। আরেক বন্ধু কয়েকটা স্পিড নিয়ে আসলো। সবই হলো। এখন খাবো কোথায় সেটা চিন্তা করতে থাকলাম। তখন এক বন্ধু বলল, আমার বাসা আজকে খালি আছে, কিন্তু শুধুমাত্র আমার দাদু আছে। এইটা শুনে আমরা সবাই একসাথে বললাম, তোর দাদু তো কানেই শুনে না। সবাই হাসতে হাসতে ওদের বাসার দিকে রওনা হলাম। সবাই ফ্লোরে গোল হয়ে বসে আছি, মাঝখানে মদের বোতল আর স্পিড। আমি বললাম, স্পিড আনছিস কেন? এক বন্ধু বলল, তুই তো নতুন, সরাসরি মদ খেতে পারবি না, তাই স্পিডের সাথে মিশিয়ে খেতে হবে। আমি এমনি খেতে পারবো। তাই মদের বোতল থেকে কিছু অংশ কাপে ঢেলে মুখের কাছে নিতেই কেমন যেন গন্ধ আসলো। আমি ভাবতে লাগলাম, মানুষ কেন এগুলো খায়। পরক্ষণেই মনে হলো আমার দুঃখ দূর করতে হবে, তাই দেরি না করে পুরোটাই মুখে দিয়ে গিলে ফেললাম। এ কি, আমার গলার ভিতর দিয়ে যেন আগুন যাচ্ছে। আমি কিছুক্ষণ নিথর হয়ে রইলাম, তারপর সাহস করে বললাম, দে, আবার খাবো। ওরা কাপে কিছুটা মদ ঢেলে সাথে স্পিডও দিল। কাপটা হাতে নিলাম, দেখি হাত কাঁপতেছে। তারপরে মুখে নিয়ে খেয়ে ফেললাম। এক বন্ধু বলল, এই রে, কাম সারছে, টক আনা হয়নি। রাফি যদি মাতলামি করে তাহলে টক খাওয়াতে হবে। আরেক বন্ধু বলল, তাহলে বসে আছিস কেন, যা নিয়ে আয়। আরে আমার কাছে টাকা নাই তো, সবার টাকা দিয়েই তো মদ আর স্পিড কেনা হলো। রাফি, তোর কাছে টাকা আছে? আমি পকেটে হাত দিয়ে টাকা বের করে দিলাম। আরে কি করছিস? এটা তো মোবাইল দিলি। ও দাঁড়া। আবার আরেক পকেটে হাত দিয়ে বললাম, এখন নে। তারপরও চলে গেল। আমার আরেক বন্ধু বলল, এই, তোর মোবাইলে তোর আব্বু 35 বার কল দিয়েছে, তোর আম্মু 40 বার কল দিয়েছে, বড় ভাই দিয়ে সেভ করা নাম্বারটি 7 বার কল দিয়েছে, আর ধর এখন আন্নার নাম্বার দিয়ে কে যেন কল করছে। ও আচ্ছা, দে। রিসিভ করতে গিয়ে কেটে দিয়েছি। তারপর আবার কল করলো। এবার রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে বলা শুরু করলো, হ্যালো, আমি নীলা। আপনি এখন কোথায় আছেন? এখনো বাসায় যাননি কেন? আমিও নেই নাই। হ্যালো হ্যালো আপনি কি মদ খাচ্ছেন? হ্যালো হ্যালো ও একটু কাজে ব্যস্ত, আপনি পরে ফোন দেন। কিন্তু তোরা সবাই নাচছিস কেন? হা হা, দৌড়াচ্ছিস কেন? ধর, এই নে, এটা টক, খা, ভালো লাগবে। তোরা খা। না, তোর খাওয়া প্রয়োজন। এটা কি দিলি রে, এত মিষ্টি কেন? দোস্ত, 10টা বাজে চলে যেতে হবে। তোর মাতলামি ঠিক হয়েছে? কই মাতলামি করলাম, এখন যাই রে। একা যেতে পারবি তো? পারবো বলেই চলে আসলাম। বাসায় আসার পর দেখলাম দরজা খোলা, মা আব্বা উভয় বসে আছে। আমি কাউকে কিছু না বলে আমার রুমে ঢুকে শুয়ে পড়লাম। তবে অনেক আশ্চর্য হলাম, কেউ কিছু বলল না। অনেক ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে আরো আশ্চর্য হলাম আব্বা বাসায় আছে, কেননা আমি সহজে আব্বাকে সকালে বাসায় দেখি না। মা এসে বলে গেল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। আমি কিছু বললাম না। ফ্রেশ হয়ে এসে খাবার খাওয়ার পর মা বলল, তাড়াতাড়ি রেডি হ। রেডি হব কেন? কোথায় যাবে? এত কথা বলিস কেন? রেডি হতে বলেছিস, রেডি হ। আমরা যেখানে যাব সেখানে যাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেখানে যাবে আমিও যাব, তবু রাগ করো না। আমি, আব্বু এবং মা যাচ্ছি। কোথায় যাচ্ছি তা জানি না। রাস্তাটি কেমন পরিচিত লাগছে। ও হ্যাঁ, এটা তো নীলার গ্রামের রাস্তা। আচ্ছা, ওখানে যাচ্ছি না তো? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। কি জানি, কিচ্ছু বুঝতেছি না, সব গরমিল লাগছে। আচ্ছা, আমি যে নীলাকে ভালোবাসি সেটা কি মা আব্বু জেনে গেছে? আর জানলো কিভাবে? ধরলাম তারা যেভাবেই হোক জেনেছে, কিন্তু সেখানে যাচ্ছে কেন? কোনো অঘটন ঘটনা ঘটেনি তো? না, তা হবে কেন? আমি তো নীলাকে কষ্ট দেইনি, বরং নীলাই আমাকে কষ্ট দিয়েছে। দেখ কি সব আবল তাবল কথা চিন্তা করতেছি। হয়তো অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কাজে আমাকে তারা নিয়ে যাচ্ছে। যেটাই হোক, এসব চিন্তা বাদ দেই, তা না হলে আবার মাথা ব্যথা শুরু হবে। অবশেষে আমরা নীলার বাড়ির সামনেই নামলাম। আমি অনেকটা অবাক এবং কিছু রাগী হয়ে মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, তোমরা কোথায় যাচ্ছ? কি করছো আমাকে একটু বলবে? শুনতে চাস? তাহলে শোন, তোর বিয়ে ঠিক করতে এসেছি। কি? আমার বিয়ে ঠিক করতে এসেছো আর আমি জানি না? আমি বিয়ে করব না। তুই আমার সাথে রাগ দেখাস? তোর বিয়ে ঠিক করতে এসেছিলাম, কিন্তু না, আজকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাব। মা, তুমি কি পাগল হয়েছো? কি বলছো এসব? আমি তোমার একমাত্র ছেলে, আমাকে এরকম জঘন্যভাবে বিয়ে করাবে? চুপ, আর একটা কথা বলবি না। আব্বু আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, তোর মা যা বলছে তাই শোন, তা না হলে যত রাগ দেখাবি ততই প্রবলেমে পড়বি। তুই তো জানিসই তোর মায়ের রাগের সময় চুপ করে থাকাই ভালো। তাই আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। মা আব্বু নীলার বাড়িতে প্রবেশ করলো, আমিও পিছন পিছন চললাম। এই কি, সজীব ভাই, ভাবি, বড় ভাই সবাই এখানে উপস্থিত। খাবারের পর্ব শেষ করে বিয়ের বিষয় নিয়ে সবাই আলোচনায় বসলো, তাই আমি বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করলাম। বেয়াই সাহেব, আমরা আজকে এসেছিলাম বিয়ের দিন তারিখ ঠিক করতে, তাই না? তাই তো বলছিলেন। কিন্তু আমরা চাচ্ছি বিয়ে আজই হবে, এবং এই সিদ্ধান্তটি এখানে আসা মাত্রই নিলাম। কিন্তু বিয়ের কোনো কিছুই তো কেনা হয়নি, তাই বলছিলাম কি 2-1 দিন পরে হলেই ভালো হয়। আরে অসুবিধা নেই, আমি আমাদের দোকানের কর্মচারী সোলাইমানকে মেয়ে ও ছেলের বিয়ের সকল জিনিসপত্র নিয়ে আসতে বলেছে। ওরা তো বাড়ি চিনবে না, তাই ওরা আপনাদের বাজারে এসে থাকবে। সজীব আবার ওদের চিনে, ও বাজার থেকে ওদেরকে নিয়ে আসবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ছোট মেয়ের বিয়ে, আয়োজনের একটা ব্যাপার আছে না? শুনুন, প্রায় 2 মাস আগে আপনার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, সেখানে অনেক খরচ করেছেন। তাই আমি চাচ্ছি এই বিয়েতে আপনার কোনো খরচ করার দরকার নেই, আপনি শুধু আপনার মেয়েটিকে দেবেন। আর তাছাড়া আমি বিয়ের সকল জিনিসপত্র নিয়ে সোলেমানকে আসতে বলেছি। প্লিজ আপনি এসব বিষয়ে একটু ভেবে দেখেন। আচ্ছা, আপনি যেহেতু বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে মা আব্বু আরো অনেকেই একসাথে আলহামদুলিল্লাহ বলল। মা সজীব ভাইকে বাজারে পাঠিয়ে দিল। আমি আর কি এখানে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখি বড় ভাই মুচকি মুচকি হাসি দিয়ে আমার কাছে আসলো। আমাকে দেখে বলল, কি ভাই, খুশি হওনি? খুশি হয়েছি, তবে আমি চাচ্ছিলাম বিয়েটা অনার্স পাস করেই করব, কিন্তু তার হলো না। তাছাড়া আরো একটা ইচ্ছা ছিল, প্রেম করে বিয়ে করার। সবার সব ইচ্ছা পূরণ করা যায় না, তাছাড়া স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। আর তুমি জানো না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই নীলাকে তুমি পাচ্ছ, বিনিময়ে বিয়ের আগে প্রেমটা ছেড়ে দিতে হচ্ছে। তাছাড়া তোমাদের উভয়কে পড়ালেখা করতে হবে। তারপরেও যদি বিয়েটা 1 মাস পিছিয়ে দিতে পারতেন তাহলে ওর সাথে বিয়ের আগে প্রেম করতে পারতাম। প্লিজ আপনি একটু দেখেন না। আচ্ছা, তুমি কি চাও নীলাকে তুমি হারিয়ে ফেলো? কি বলছেন এসব? আমি নীলাকে হারাতে চাবো কেন? আমি তো ওকে বিয়ে করতেই চাই, কিন্তু বিয়ের আগে একটু প্রেম করতে চেয়েছি। কেননা বন্ধুরা বলেছে লুকিয়ে লুকিয়ে প্রেমে নাকি অনেক মজা, তাই আর কি। আরে বিয়ের পরের প্রেম, ওটাই আরো বেশি মজা। তোমার যে বন্ধুরা এসব কথা বলে, তারা কি বিয়ে করেছে? তারা বিয়ের পরের প্রেম বুঝবে কেমনে? আর তারপরও তুমি যদি চাও তাহলে আমি খালাম্মাকে বলে দেখি কি বলে। তবে মনে রেখো, বিয়ে ভেঙে গেলে আমার আর কিছু করার থাকবে না, কেননা খালাম্মা বেশি রেগে গেলে বিয়েটা ক্যান্সেল হয়ে যেতে পারে। পরে দেখা যাবে আমও হারালে সালাও হারালে। না থাক, বিয়ের পরেই প্রেম করব, তাও নীলাকে হারানো যাবে না। আচ্ছা বড় ভাই, আপনারা কিভাবে কি করলেন যে মা সহজে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করাতে রাজি হয়েছে? ও তাহলে শোনো এই রহস্যময় কাহিনী। তুমি নীলার সাথে ফেসবুকে লাস্ট SMS করেছিলে তুমি জীবনেও প্রেম করবে না, বিয়েও করবে না, সিগারেট খাবে, মদ খাবে, তাও প্রেম করবে না, কারণ তুমি নীলাকে ভালোবাসতে। সেটা নীলা বুঝেও না বুঝার ভান করে তোমার সাথে কথা বলা বন্ধ করতে চেয়েছিল, তাই না? আপনি জানলেন কেমনে?
প্রেমের কথা গোপন রাখা যায় না। যাই হোক, ওই দিন আমি তোমার খালার বাড়ি আসছিলাম। আমি, তোমার খালাতো বোন, সজীব, তোমার ভাবি সবাই মিলে মুড়ি বানিয়ে খাচ্ছিলাম। তখন নীলা তোমার ভাবিকে ফোন দিয়ে কান্না কান্না কণ্ঠে সব বলল। জানো, তখন আমি নিজেই খুব চিন্তায় পড়ে গেছিলাম। তখন আমি তোমার মোবাইলে ফোন দিলাম, কিন্তু তুমি রিসিভ করলে না। তখন আমি খালাম্মাকে ফোন দিলাম, শুনলাম তুমি সকালে বের হইছো, অথচ দুপুরেও বাড়ি ফেরো নাই। তাই আর দেরি না করে আমি, সজীব আর তোমার ভাবি তোমাদের বাড়িতে গেলাম। নীলাকেও কলেজ থেকে নিয়ে আসলাম। তোমার মাকে সব বললাম। তখন বিকেল গড়িয়ে রাত হলো, তাও তোমার আসার কোনো খবর নাই, এবং ফোন করেও তোমার পাচ্ছি না। তখন তোমার মা কান্না করা শুরু করলো। এর মধ্যে দেখি খবর পেয়ে খালুও চলে এসেছে। সবাই ফোন দিচ্ছে, কিন্তু কারোর ফোনই রিসিভ করছো না। তখন নীলা ফোন দিল, তাও রিসিভ করলে না, বরং কেটে দিলে। দুইবার যখন নীলা ফোন দিল, তখন তুমি রিসিভ করার সাথে সাথে খালু লাউড স্পিকার দিতে বলল, আর তখন তুমি মদ খেয়ে মাতলামি করে বললে এবং ফোনও কেটে দিলে। জানো, সবাই তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তখন খালাম্মা নীলাকে বলল, আচ্ছা মা, তুমি কি রাফিকে বিয়ে করবে? নীলা মাথা নিচু করে কি উত্তর দিয়েছে জানো? তার মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানেও রাজি। তখন খালাম্মা নীলার বাবা মায়ের সাথে তোমার বিয়ের কথা বলেন, তারা রাজিও হয়ে যায়। আর তাই আমরা তখনই নীলাদের বাড়িতে চলে আসি। পরের কাহিনী তো জানোই। এই, সজীব চলে এসেছে, একটু দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। এই বলেই বড় ভাই চলে গেল। আমি ভাবতে থাকলাম, তার মানে আমার জন্য নীলার বিন্দুমাত্র ভালোবাসা জন্মায়নি। তাহলে আমি কি শুধু ওকে একতরফা ভালোবেসে গেলাম? যখন নীলার সাথে আমার বিয়ের কথা শুনলাম, তখন আমি বাইরে যাই প্রকাশ করিনি। কেন ভিতরে ভিতরে অনেক খুশি ছিলাম, কিন্তু এখন কেন যে হাহাকার লাগছে। বিয়ের কাজ শেষ হয়েছে, নীলার হাত আমার হাতের উপর রয়েছে। গাড়িতে ওঠার পর আমি হাত ছেড়ে দিলাম, কিন্তু নীলা আমার হাত ছাড়েনি। আমি কিছু বললাম না, ওর দিকে তাকালামও না। আমার জন্য যার বিন্দুমাত্র ভালোবাসা নেই, তার দিকে তাকিয়ে কি হবে? রাত 11টা বাজে। বড় ভাই অনেক মজার কথাই বলল, যা আগে কখনো শুনিনি। মনটা যদি ভালো থাকতো তাহলে তার কথাগুলো উপভোগ করতে পারতাম। মন ভালো নেই, তাই তার কোনো কথাই আমার কাছে উপভোগ করার মতো হয়নি। বাসর ঘরে ঢোকার পর দেখতে পেলাম নীলা খাটের মাঝে বসে আছে। হ্যাঁ, এরকমই তো থাকার কথা। আমাকে দেখা মাত্রই সালাম দিল। আমি সালামের উত্তর অস্পষ্টভাবে দিলাম। বিছানা ছেড়ে আমাকে সালাম করতে এসেছিল। আমি অনেক কষ্টে বললাম, থাক, দরকার নেই, শুয়ে পড়েন। কথাটি বলেই আমি একপাশে শুয়ে পড়লাম। ও হয়তো খুবই আশ্চর্য হয়েছে, তাই কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমি সেদিনকার করা কথা বলার জন্য খুবই দুঃখিত। দেখেন, আমার কিছু করার ছিল না, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি চুপ করেন, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়েন। কিছুক্ষণ পর মৃদু কান্নার আওয়াজ শুনতে পেলাম। এরপর অতিরিক্ত ঠান্ডা লাগলে যেরকম করে নাক টানে, সেরকম ভাবে নাক টানছে আর কান্না করতেছে। এরপর একসময় আর আওয়াজ শুনছি না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা বড় ভাই অনেক কথা বলল, কিন্তু আমি তার কথায় উত্তর না দিয়ে মুচকি হাসি দিয়ে এড়িয়ে চললাম। নীলাকে দেখলাম সবার সাথে হাসি মুখে কথা বলছে। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। ফলে মা অনেক রাগারাগি করলো। আমি চুপ করে রইলাম, কেননা কথা বললেই প্রবলেম। রুমে ঢুকেই নীলাকে দেখতে পেলাম, তাই যখনই বের হতে যাব অমনি পিছন থেকে আমার শার্ট টেনে ধরে নীলা বলল, আপনি যেখানে যেতে চান যাবেন, কিন্তু তার আগে আমার কথাগুলো শুনে তারপর যাবেন। শার্টটি ছেড়ে তারপর বলা শুরু করলো, জানেন, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব, স্বামীকে অনেক ভালোবাসবো। তাই কোনোদিন কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি, ফোনে কথা বলিনি, ফেসবুকে ফ্রেন্ড বানাইনি। কিন্তু আপনি যখন ফেসবুকে ফ্রেন্ড হলেন, আপনার সাথে কথা বলে ভালো লাগতো, তাই কথা বলতাম। আর ভয়ও পেতাম যদি মায়ায় পড়ে যাই কিংবা ভালোবেসে ফেলি, তাই হঠাৎ করেই চলে যেতাম, যাতে আপনি আমার প্রতি বিরক্ত হন। তারপর আপনার মা যখন অসুস্থ হলো, তখন টানা 2 দিন আপনার সাথে কথা বলতে পারিনি। তখন বিশ্বাস করেন, আমার এত খারাপ লাগছিল, যেন আমার মাঝে কি যেন নেই। আপনাকে অনেক মিস করতে লাগলাম। আর তখনই বুঝতে পারলাম আমি আমার অজানাই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর তখনই আমার মায়ের কথা, বোনের কথা মনে পড়লো। ওরা সব সময় একটা কথা বলতো, বিয়ের আগে মেয়েদের প্রেম করতে নেই, বিয়ের পর একমাত্র স্বামীর সাথেই প্রেম করতে হয়, তা না হলে মেয়েদের অনেক বদনাম হয়। তাই আপনাকে ভুলে থাকার জন্য তখন খুব কড়া কথা বলেছি, যেন আপনি আর মেসেজ না দেন। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি কিছুই বলবো না। কথাগুলো বলে নীলা চোখের পানি মুছেই রুম থেকে চলে যাচ্ছিল। আমি নীলার হাতটি ধরে টান দিয়ে আমার কাছে এনে বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিয়ে বলল, ক্ষমা করতে পারি, আমাকে তুমি করে বলতে হবে। ঠিক আছে, আমি তুমি করে বলবো, কিন্তু তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। নীলা শোনো, বাসর রাতটি তো আমাদের রাগ অভিমানে কেটেছে, কিছুই করতে পারিনি।
তাই আজকে আমাদের বাসরাত হবে, কি বলো? যা দুষ্টু কোথাকার। সকালে শুয়ে আছি, নীলা আমাকে ডাক দিয়ে তার ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কপালে একটি টিপ দিয়ে সাজতেছে। আমি দৃশ্যটি দেখে টেবিল থেকে ডায়েরি নিয়ে একটা কবিতা লেখা শুরু করলাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, এই কি করছো? তোমার জন্য একটা কবিতা লিখলাম। তাই নাকি? একটু শোনাও না প্লিজ। আচ্ছা তাহলে শোনো। ভ্রান্ত হয়েছে কি আমার মন, ভোরের আলোতে দেখছি যেন তমস্যার চন্দন। ঘোর কাটিলেও তোমার ললাটের ওই টিপ দেখে অমায়িকভাবে তাকিয়ে কেন আছো, ঠোঁটের কিনারায় মিষ্টি হাসি মেখে। প্রকৃতি যেন হেরিল তোমার রূপের কাছে, উদ্যম কালো কবরীর ছন্দহীন খেলায় আমি মুগ্ধ হয়ে যাই বেলায় বেলায়। শয্যা থেকে উঠি, অপলক চোখে তাকিয়ে আছি, লজ্জা পেয়ে কেন রুদ্ধ করিলে তোমার আখি। সহসা মোর কাছে আসি, আহনা বাহুডোরে, ভালোবেসে যাব তোমায় জনম জনম ভরে। নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাহ, তুমি তো অনেক সুন্দর কবিতা লিখতে পারো। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু এরকম ভাবে আমাকে ভালোবেসে যাবে প্লিজ। আমি আমার জান পাখিকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আর এইভাবে শুরু হলো আমাদের ভালোবাসাময় জীবন। বাকিটুকু তো বুঝতেই পারছেন।